নিশাতের স্কুল ছুটি হলো মাত্র। সে নিজের ব্যাগপত্র গুছিয়ে স্টুডেন্টদের পরীক্ষার খাতা ব্যাগে ঢুকালো। এই স্কুলে প্রতি সপ্তাহে সপ্তাহে ক্লাস টেস্ট হয়, তাই প্রায়ই পরীক্ষার খাতা কাটার জন্য বাসায় আনতে হয় নিশাতের। ক্লান্ত মুখশ্রী ম্লান হয়ে আসে তার। স্কুল থেকে বেরিয়ে রাস্তায় অবসন্ন ভঙ্গিতে হাঁটতে হাঁটতে সকালের কথা মস্তিষ্কে ভেসে উঠল। নাজমা ম্যাডাম কি রসিয়েই না তার স্বামীর বদনাম করছিলেন অন্য কলিগদের কাছে। কথা আছে, মেয়ে মানুষের পেটে কথা বেশি দিন থাকে না। আর তা যদি হয় নাজমা ম্যাডামের মতো মহিলা মানুষ, তাহলে তো কথাই নেই। নিশাতের এত খারাপ লাগছিল, মনে চাচ্ছিল তখনই রেজাইন দিয়ে চলে আসতে। এত এত মানুষের সামনে প্রতিনিয়ত করুণা অবজ্ঞা হেয় নজরে থাকার চেয়ে লোকচক্ষুর আড়ালে থাকাই তার কাছে শ্রেয়। ভীষণ কান্না পাচ্ছিল যখন সে প্রবেশ করা মাত্রই অফিস রুমের সব চোখ তার দিকে অদ্ভুত নজরে তাকিয়েছিল। নিষাদ কোনো মতে তাদেরকে পাশ কাটিয়ে ক্লাসে চলে এসেছিল, না হলে ওখানে 2 মিনিট থাকলে লজ্জা অপমান বোধহয় সে মরেই যেত। এই সমাজের মানুষ শুধু কথা নিয়েই নয়, চোখ দিয়েও মানুষ মারতে পারে। বাসে এসে আজকে একটা কথাও বলল না। নাওহান মাকে দেখে কোলে ওঠার জন্য ছটফট করছে। নিশাত আজ ছেলেকে কোলে নিল না, এড়িয়ে গেল। বেশ খানিকক্ষণ গোসল করে বের হলো, তারপর নামাজ পড়ে বিছানায় কাত হয়ে শুয়ে পড়ল। মারণ এতক্ষণ ধরে নিশাতের কর্মকাণ্ড নীরবে দেখলো। নাওহান তার পা পেঁচিয়ে বলল, মা কোথা বলে না পাপা। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে বলল, মা ক্লান্ত, পরে বলবে, আয় ভাত খাইয়ে দে। নাওহান মাথা নাড়িয়ে বলল, মাইল সাথে খাবো, মাইল কাছে যাব। মারওয়ান ছেলেকে খাটের উপর উঠিয়ে দিল। নাওহান হেঁটে নিশাতের বুকের ভেতর ঢোকার জন্য কষ্ট চালাচ্ছে। নিশাত চোখটা লেগে গিয়েছিল। নাওহানের নড়াচড়া চমৎকার ঘুমটা ভেঙে গেল। এমনিতেই সারাদিনের ধকল, সকালের সেই পরিস্থিতি, এখন আবার আরামের ঘুম ভাঙা, সব মিলিয়ে মাথার রাগে চেপে বসলো। নাওহান মাকে চোখ খুলতে দেখে ফোকলা হেসে তাকিয়ে বলল, মা ভাত খাবে না। নিশাত রাগ নিয়ন্ত্রণ করে কোনো জবাব না দিয়ে আবারও চক্ষু মুদল। নাওহান মাকে কথা বলতে না দেখে বুকে জোরে কামড় বসিয়ে দিল। নিশাত উহ শব্দ করে চেঁচিয়ে উঠে নাওহানের পিঠে দুমদাম কয়েকটা লাগিয়ে ক্ষান্ত হলো, যেন সারাদিনের পঞ্জীভূত ক্রোধের নিষ্পত্তি ঘটালো। কিল খেয়ে নাওহানের মুখের হাসি নিভে গেছে। নিশাত রাগান্বিত খুঁজছে বলল, সবসময় ইত্রামি তাই না, বেয়াদব কোথাকার। একবার নিষেধ করেছি না বুকে কামড়াবি না, সারাক্ষণ এমনই একই অবস্থা। কিছু না বলতে বলতে একেবারে মাথায় উঠে নাচতেছে। নাওহান মায়ের কাছে অপ্রত্যাশিত মায়ের ধমকে চিৎকার দিয়ে কেঁদে উঠছে করতে লাগলো। নিশাত চোখ রাঙিয়ে ভেঙিয়ে বলল, একদম চুপ, সারাক্ষণ ব্যা 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 ব্যা। তোর বাবার কাছে গিয়ে ঘ্যান ঘ্যান কর যা। নাওহান চুপ না করে কান্নার স্বর আরো বাড়িয়ে দিল। মারোয়ার নিশাতের চিৎকার আর নাওহানের কান্না দ্রুত টয়লেট থেকে বেরিয়ে এলো। আধ ভেজা খালি গা, গলায় গামছা, কোকড়া চুল থেকে চপচপ করে পানি ঝরছে। দেখে বোঝা যাচ্ছে গোসল থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছে। ছেলেকে চিৎকার করে কাঁদতে দেখে এগিয়ে এলো। নাওহান বসে বসে কাঁদছে, পরনে সাদা সেন্টু গেঞ্জি, সেটা বারবার চোখ মুছছে। বাবাকে দেখে ভেউ ভেউ করে কেঁদে উঠে এগিয়ে এসে গুলুমুলু হাত দুটো বাড়িয়ে দিল। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে বলল, কি হয়েছে? তোদের মা বেটার কি হলো আবার? 2 মিনিটেও গোসল করতে দিলে না, ক্যাকু শুরু করেছিস। নাওয়ান আঙ্গুল দিয়ে নিশাদকে দেখিয়ে কাঁদতে কাঁদতে বলল, মারছে, পিঠে দুমদুম খিল দিচ্ছে। উ পিতা বলে আবারও চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে লাগলো বাচ্চাটা। মারওয়ান কপাল কুঁচকে বিছানায় চাইলো। নিশাদ ওপাশ ফিরে শুয়ে আছে, তাই তার মুখটা মারওয়ান দেখতে পাচ্ছে না। বাচ্চাটাকে মেরে কি শান্তিতে ঘুমাচ্ছে পাষাণ নারী। সে সব সহ্য করতে পারলেও ছেলেকে মারা কোনোভাবে সহ্য করতে পারে না। রাগ উঠে তার। কিছু না বলে ছেলেকে কোলে নিয়ে কান্না থামিয়ে ভাত খাইয়ে দিল। তারপর হাঁটতে হাঁটতে নাহনকে ঘুম পাড়ল। বাচ্চাটা গাড়ে ফোপাতে ফোপাতে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। অতিরিক্ত কান্নার ফলে হেঁচকি উঠে গিয়েছিল নাহনের। এখন ঘুমানোর ফলে হেঁচকি কমে গিয়েছে। সে ছেলেকে পাশের রুমে বালিশে দিয়ে বর্ডার করে দিল। নাহান ঘুমের ঘোরেই করুণ গলায় মারনের গেঞ্জি মুঠো করে অস্ফুট ভাবে বলল, মারছে মারছে ইন্তিবিতা। মারওয়ান ঘুমন্ত ছেলের কপালে গালে আলতো করে ঠোঁট ছিঁড়ে দিল। বাচ্চাটা ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে। সবকিছু ঠিকঠাক করে গম্ভীর মুখে নিজের রুমে প্রবেশ করে বিছানার দিকে চাইলো। সে তো আগের ভঙ্গিমায় শুয়ে আছে। তার চোখে সাদা অংশ লালাভ হয়ে আছে, মুখের আদল কাঠিন্যতায় ছেয়ে গেছে। গটগট পায়ে হেঁটে বিছানার শোয়া ঘুমন্ত নিষাদকে হ্যাঁচকা টানে বসালো। নিষাদ সুভাজের বিরক্তির রেখা টেনে মারওয়ানের দিকে চাইলো। মারওয়ান উগ্রভাবে নিষাদের বাহু চেপে ধরে বলল, কিসের তেজ দেখাও?
এই বয়সী বিয়ের সম্বন্ধে এসে দেখে শরীরের শক্তি ভর করেছে, মনের প্রজাপতি উঠছে, নতুন বিয়ে শখ জেগেছে, মুখে বলতে পারছো না, তাই সন্তানকে মেরে বেশ কমাচ্ছ। নিশাদ কথার মানে বুঝে মারণের বুকে ধাক্কা দিয়ে বলল, খবরদার ফালতু কথা বলবেন না। আমি আমার সন্তানকে বকবো নাকি মারবো সেটা আপনাকে বলে করবো না নিশ্চয়ই। মারওয়ান নিশাদের চোয়াল চেপে ধরে নিজ মুখের সামনে এনেই বলল, আমাকে বলবে না তো কাকে বলবে? ওটা আমার সন্তান, তুই জাস্ট গর্ভে ধরেছিস, আদারওয়াইজ সবকিছু আমার, রক্ত, বীজ, এভরিথিং। নিশাদের কান্না পেল কেন যেন। সবার এত এত কথার তার উপর ঘরে ভাদাইমা পুলসের কথাও যদি শুনতেই হয় তখন কেমন লাগে। কান্না পেলেও সেটা প্রকাশ করলো না, নিজেকে দুর্বল প্রমাণ করতে কিছুতেই করবে না সে। মারওয়ানের চোয়ালে ধরা হাতটায় শক্ত করে নখ দাবিয়ে বলল, সবকিছু আপনারই, যেহেতু গর্ভে ধারণ করেও দেখাতেন, দেখতাম কত হ্যাডম আপনার। মানে বিচার যাই হোক না কেন, তাল গাছ তার না, গাছের ছাল, পাড়ে পাড়ে খালি ফাল। মারওয়ান দুঃখভাবে বলল, নিশা কথা বলতে সাবধানে বলবি, ছাল আছে কি নেই সেটা নিশ্চয়ই তোকে দেখাবো না, এসব তেজ আমার সামনে দেখাবি না, এসব গোনার টাইম নেই আমার। ইস রে, আপনাকে গুনে যেন কে উল্টে ফেলছে। ভ্যালুলেস পুরুষের আবার বড় বড় কথা, ছাড়ুন আমায়। হাই, আমার বাসায় বসে গলা নাচাবি না। হাসতে হাসতে বলল, এটা নাকি তার বাসা? জোকস অফ দ্য ইয়ার, বহুদিন পর অনেক হাসলাম। বিনোদন আর বিনোদন। মারওয়ান চোখ গরম করে বলল, আমার বাসা না তো কার বাসা? আমার শ্বশুর আব্বার। আব্বাটা কার? আমার। মারওয়ান চোয়াল শক্ত করে বলল, ফাইজলামি হচ্ছে? মেয়েরে গুম করে রাখবো, কেউ হদিশ পাবে না, সবাইকে বলে বেড়াবো নতুন নাগরের সাথে ভেগেছে। নিশাদ রাগান্বিত কণ্ঠে বলল, লাগাম টেনে কথা বলুন, নিজের মতো ইতর ভাবেন সবাইকে। আপনার নাগরী যে চিঠি দিয়েছিল সেটা কিন্তু ভুলিনি আমি। আহা কি পিরিতি আমার জান। ঢঙের পেঁচাল আমার সাথে পারবেন না একদম, বেশি বাড়াবাড়ি করলে আপনার কুকিরতে সব পুরো বংশের সাপ্লাই করে দেবে একদম। বলেই মারওয়ানের হাত ঝটকা দিয়ে ফেলে বিছানা থেকে নেমে দাঁড়ালো। ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে, রাগে শরীর টকবক করছে তার। এমনিতেই সকাল থেকে মাথা ঠিক নেই, বাসায় এসেও একটার পর একটা অশান্তি লেগেই আছে। মারওয়ানও বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। নিশাদ চলে যেতে নিলেই তার খোলা চুলে টান মারলো, মাথায় হাত দিয়ে ব্যথাসূচক শব্দ করলো। ঘাড় ঘুরিয়ে দেখলো মারওয়ান তার চুল পেঁচিয়ে ধরেছে। নিশাদ চোখ কুচকে মাথার নির্মাংস চেপে ধরে বলল, চুল ছাড়ুন, অশুভর মতো করছেন কেন? আগে তো একটা গুণ ছিল বউ না পেটানো, এখন কি সেটাও খোয়াবেন? মারওয়ান মুখ শক্ত করে চুল পেঁচাতে পেঁচাতে নিশাদকে টেনে আনলো। নিশাতের চোখে পানি এসে গেছে ব্যথায়, অন্ধকার দেখছে চারিপাশে। মাথার পেছনে চেপে ধরে দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে। মারওয়ান হাত শিথিল করতে নিশাদ ঘুরে রাগে জিদে মারওয়ানের গেঞ্জি বুকের কাছ থেকে টেনেই ছিঁড়ে ফেলল। তারপর ফুপাতে লাগলো। মারওয়ান তবদা খেয়ে তার সুতির গেঞ্জিটার দিকে তাকিয়ে আছে, যেটার হাল বর্তমানে ছিঁড়ে বেহাল। হাত থেকে নিশাতের চুলের গোছা পড়ে গেল। রক্তিম চোখ জোড়া উঠিয়ে নিশাতের দিকে চাইল। নিশাত ফোপাতে ফোপাতে মারওয়ানের ছিঁড়ে যাওয়া গেঞ্জির বুকের কাছটায় কামড়ি বসিয়ে দিল। মারওয়ান উঠিয়ে থাপ্পড় বসিয়ে বলল, এই তেজ কই থেকে আসে? গেঞ্জি ছিল তেজ কমে না, আবার কামড় দিচ্ছিস। স্বামীর সন্তানকে যেভাবে পারছিস মারছিস, কামড়াচ্ছিস, শরীরে শক্তি বেশি হয়েছে। মিশন কেঁদে উঠে মারওয়ান যে হাত দিয়ে থাপ্পড় মেরেছে সেই হাতেই কামড় দিয়ে ধরে রাখলো। মারওয়ান চোখ বুজে কন্ট্রোল করছে নিজেকে। এই লিলিপুটের পাগল রাগ উঠেছে, সে এখন যাই করবে এর বিপরীতে কামড়ি রাগ মিটিয়ে তবেই দম নেবে। খানিকক্ষণ পর নিশাত মুখ উঠিয়ে মাথায় চেপে ধরলো। অতিরিক্ত রাগ উঠলে মাথা ব্যথায় টনটন করে তার। নিশাত বাথরুমে গিয়ে মাথায় পানি ঢালো বেশ কিছুক্ষণ। মারওয়ান ছেঁড়া গেঞ্জি আর ক্ষতবিক্ষত শরীর নিয়ে ফুসফুস করছে, কিছু বলা যায় না, অমনি আক্রমণ শুরু করে পিঁপড়া একটা। নিশাত বাথরুম থেকে বেরিয়ে ফোপাতে ফোপাতে নিজে নিজে বলতে লাগলো, তেজ দেখাচ্ছে, যে পুরুষের বউ বাচ্চা পালার মুরদ নেই সে এসে আমাকে শাসাতে। মেরুদণ্ডহীন পুরুষ, কাপুরুষ কোথাকার। মারণ সবই শুনলো, তবে কিচ্ছু বলল না। গেঞ্জি পাল্টে শার্ট গায়ে দিয়ে রুম থেকে বেরোতে নিলে নিশাত জোরে জোরে বলল, যেখানেই যাওয়া হয় নিজের বীজকে যেন সাথে নিয়ে যাওয়া হয়। আজ থেকে বীজ, বীজের বাপ, কোনোটার সাথেই আমার কোনো সম্পর্ক নেই। বাপের কাছে নালিশ দিয়ে মাইর খাওয়ানো, তাই না? এই অজাত পেটে ধরেছিলাম আমি, একে খাইয়ে বড় করছি। পেটে 10 মাস শত্রু বীজ বুনেছি, সে তো শত্রুতা করবেই। মারওয়ান চল শক্ত করে ঘুমন্ত ছেলেকে নিয়ে বেরিয়ে গেল। মানাকে খুব মনোযোগ দিয়ে দেখছেন সাইকিয়াট্রিস্ট নাজরিন আনোয়ারা। মানহার শরীর আরও ভেঙে গেছে। গত পরশু ইহাব তাকে মানহার অজ্ঞান হওয়ার ব্যাপারটা ইনফর্ম করেছিল।
মানহার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল সেই রাতে। ইয়াব ভয়ের কথা বলতে ভুলে গিয়েছিল, তারপর লেকচার এসে জ্ঞান ফিরিয়েছে। এসব শুনে সে ইহাবকে মারাত্মক বকাঝকাও করেছে। একটা প্যানিক অ্যাটাকের কাউন্সিলিং রোগীকে ভয় দেখানোর কারণ কি? এমনিতেই তাদের হার্ট দুর্বল থাকে, এই সময়ে যে কোনো কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সব কিছু নিয়ে মজা করা উচিত নয়। নাজিন আনোয়ারা মানহাকে দেখে বললেন, আফরিন, আমার কেন যেন মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ। দেখো মা, এসব সেন্সিটিভ বিষয় লুকালে তোমার ভবিষ্যতে কিন্তু এর এফেক্ট পড়বে। তুমি কি স্বাভাবিক একটা বিবাহিত জীবন চাও না? মানহার হাত কাঁপছিল, কোনো মতেই হাতটা স্বাভাবিক হচ্ছিল না। মুখের কথা কেমন যেন আউলিয়ে যাচ্ছিল তার। কোনো রকমে মুখ খুলে বলেছিল, আমি একটা স্বাভাবিক জীবন চাই, যার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। আমি কি করব বুঝতে পারছি না। নিজেকে এখন পৃথিবীর আবর্জনা মনে হয়। বলে মাথা খামচে ধরে কেঁদে দিল। নাজিন আনোয়ারা মানহার কাপা হাতের উপর হাত ঠেকিয়ে বললেন, রিল্যাক্স আফরিন, তুমি না ব্রাভো গার্ল। এইভাবে ভেঙে পড়লে তো চলবে না বাচ্চা। তুমি কিভাবে ফাইট করছো সেটা আর কেউ না জানলেও আমি জানি। দুনিয়ার সবাই তোমাকে ভুল বুঝলেও খারাপ বললেও আমি জানি তোমার মতো রোগীদের মেন্টাল হেলথ কন্ডিশন কতটা ভঙ্গুর থাকে। ওইসব বিষাক্ত স্মৃতি স্পর্শ মস্তিষ্ক থেকে মুছে ফেলা কঠিন। সেই নরপশুদের কোনো শাস্তি হয় না। তোমার মতো নিরীহ নিষ্পাপ ফুলগুলো আজীবন সাফার করে। তুমি কেন ওইসব পশুদের জন্য নিজেকে কষ্ট দিবে? মানহা মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলল, আমার অপবিত্র শরীর কি করে তাকে স্পর্শ করতে দেব বলুন? সে কাছে আসলেও কেন যেন ঘেন্নায় বমি পাই। ওই জঘন্য স্মৃতি বারবার ভেসে ওঠে। আমি ভুলতে চাই, কিন্তু ভুলতে পারি না। সেদিন যখন সে ভয় দেখালো, আমার মনে হচ্ছিল কিছু বিশ্রী বিষাক্ত হাত আমার শরীরে কিলবিল করছে, চুমু দিতে চাইছে। কয়েক বছর আগে ঠিক এইভাবেই আমাকে চেপে ধরে চুমু খেয়েছিল। শরীরের নোংরা স্পর্শ করেছিল আমার স্কুলের স্যার। ছি, কি জঘন্য। বলেই মানহা মাথা চেপে ধরে গল গল করে বমি করে চেম্বার ভাসিয়ে ফেল। নাজিন আনোয়ারা উঠে এসে তাকে ধরলেন। কাঁপছে মানহা। তিনি লোক ডেকে এনে পরিষ্কার করালেন। তারপর মানহাকে রিল্যাক্স হতে দিয়ে তিনি আবারও বসলেন। মানহা একটু শান্ত হয়ে আবারও বলতে লাগলো, প্রায় ওই অপ্রত্যাশিত জঘন্য ছোঁয়ার শিকার হয়েছি। একদিন মাঠে খেলতে গিয়ে বেশ বেলা হয়ে গিয়েছিল। দ্রুত বাড়ি ফিরতে নিলে আমার এক প্রতিবেশী কাকা আড়ালে নিয়ে আমার সমতল বুকটাকে কতক্ষণ যে মুতেছে হিসেব ছাড়া। চিৎকার করতে পারিনি, মুখটা চেপে ধরেছিল। 8 বছরের একটা বাচ্চার মস্তিষ্কে এসব কেমন প্রভাব পড়ে বলতে পারেন ম্যাম? একটা বাচ্চার শরীরে তারা কি দেখেছিল? আর একটু হলে রেপ হতাম। ভাগ্যিস বড় ভাইয়া চলে এসেছিল, নয়তো সেদিন খবরে ছাপা হতো 8 বছরের মেয়ের ধর্ষণে মৃত্যু। তারপর থেকে ওই বিষাক্ত স্মৃতি পুষে এক একটা দিন পার করেছি। কাউকে মুখ ফুটে বলতে পারিনি। বাড়ির পাশের এক আপুকে ভীষণ ভালো লাগতো। আপুটা কি যে মিষ্টি ছিল, সারাক্ষণ তার কাছেই পড়ে থাকতাম। বলে একটু দম নিল। কাঁদতে কাঁদতে তার গলা বসে গিয়েছে। আবারও বলতে লাগলো, বিয়ে হয়ে যাওয়ার পরে বাপের বাড়ি বেশি আসতে পারতো না। কালে ভদ্রে 2-1 বার দেখা পেতাম, তাও যৌতুক নিতে আসতো। শ্বশুর বাড়ির লোককে খুশি করতে হবে তো। মুখে শরীরে থাকতো অজস্র কালশিটে দাগ। জিজ্ঞেস করলে ফ্যাকাশে হেসে বলতো শ্বশুর বাড়ির আদর। যখন জিজ্ঞেস করতাম এ কেমন আদর, বিষাদ হেসে বলতো বিয়ে হলে বুঝবি। তখন কলিজে মোচড় মারতো। পুরুষ মানুষ মানেই আমার কাছে আতঙ্কের রূপ নিল। সে সুন্দর মিষ্টি আপুটার যেদিন নীল জখমযুক্ত লাশ এলো, আমি পাথরের মতো জমে গিয়েছিলাম ওই নীল মুখটাকে দেখে। ততদিনে পুরুষের প্রতি ঘৃণার পারদ আমার সর্বশেষে পৌঁছেছে, সবার মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল। আহারে, সুন্দর মেয়েটাকে কিভাবে মেরে ফেলেছে জালিমের দল। পুরুষ মানুষই খারাপ, এরকম আরও নানান কথা। আমিও খেতে পারতাম না, কোনো কাজে মনোযোগ দিতে পারতাম না। এমনকি ঘুমালেও ওইসব বিষাক্ত স্মৃতি আমাকে তাড়া করতো। কতবার যে ঘুম থেকে চিল্লিয়ে উঠতাম হিসেব ছাড়া। ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হতো। পরে আম্মু আমার সাথে থাকা শুরু করলো। এরপর থেকে পুরুষ দেখলে আমার ট্রমা কাজ করে। আমি যে কিছুতেই ভুলতে পারি না। আমাকে মেরে ফেলুন, এত ট্রমা নিয়ে বাঁচতে ভালো লাগে না। আমিও অভিশপ্ত চারপাশের মানুষকে আমার অভিশাপের জালে জড়িয়ে রেখেছি। বলেই ডুকরে কাঁদতে লাগলো সাইকিয়াট্রিস্ট।
নাজনীন আনোয়ারা কথা হারিয়ে ফেলেন। কি বলবেন তিনি? মেয়েটাকে কাউন্সেলিং করিয়ে তিনি যতটুকু না ঠিক করতে পারবেন তার চেয়ে বেশি পারবে তার সঙ্গী। মানহাকে টিস্যু এগিয়ে দিয়ে তিনি ওয়েটিং রুমে গেলেন। সেখানে ইহাব আগে থেকেই বসা ছিল। তার চোখ দুটি লাল হয়ে আছে, কানে এয়ারপড। মানহার বলা সব কথাই সে শুনেছে। নাজনীন আনোয়ারা বললেন, ওকে নিয়ে যাও, কিছু মেডিসিন দিয়েছি, সময় মতো খাইয়ে দিও। আর শোনো, তুমি যেহেতু সব শুনেছো তাই আমি চাইবো ওকে তুমি সর্বোচ্চ সাপোর্ট দেবে, এসব ভীতি দূর করবে। আর আমি তো আছি সপ্তাহে সপ্তাহে থেরাপি দেওয়ার জন্য। ইহাব মাথা নাড়িয়ে তার পিছু পিছু গেল। চেম্বারে ঢুকে দেখলো মানহা এখন স্বাভাবিক। একটু আগের বলা কথাগুলো সেই বলেছে কেউ বিশ্বাস করবে না। একটা মানুষ মনে এত কষ্ট, ট্রমা, নিকৃষ্ট অধ্যায় পুষে রেখে আদৌ বাঁচতে পারে? পারে বোধ হয়। না হয় মানহার তো মরে যাওয়ার কথা। রাত 12টা। মারওয়ান এখনো বাসায় আসেনি। নিশাত অনেকবার ফোন কল দিয়েছে, প্রত্যেকবার বন্ধ পেয়েছে। কান্না করতে করতে গলা ব্যথা করেছে। লোকটা তার ছানাকে নিয়েও গেছে। সে তো রাগের বশে নিয়ে যেতে বলেছিল। সত্যি সত্যি নিয়ে যাবে জানলে কখনোই বলতো না। তার ছানাটা তাকে ছাড়া কেমন আছে? দুপুরে কিভাবে পাষাণের মতো মারলো সে? কত কাঁদলো, একটাবার ধুললো না পর্যন্ত। এই ভেবেই কেঁদেই চলেছে নিশাত। দরজায় টোকার আওয়াজে বিছানা থেকে দ্রুত উঠে দরজা খুলে দিল সে। ওর না মাটিতে লুটিয়ে আছে। দরজা খুলে ছেলেকে দেখে হু করে কেঁদে উঠে মারওয়ানের কোল থেকে বাজের মতো এক প্রকার ছিনিয়ে নিয়ে গালে কপালে চুমু দিতে দিতে বলল, আব্বা, আব্বারে আপনি কোথায় ছিলেন? মায়ের সাথে এত রাগ? না মানে তুই হাত ভর্তি চকলেট চিপস। মায়ের আদর পেয়ে আরও গুটিয়ে গেল। সারাদিন পরে মায়ের পেয়ে চুপচাপ করে রইল। মারওয়ান ঘরে ঢুকে দরজা বন্ধ করে ছেলেকে নিশাতের থেকে কেড়ে নিয়ে বলল, আমার বাচ্চাটাকে যেন ধারণা হয়। নিশাত ছলছল চোখে নাওহানের দিকে তাকিয়ে আছে। নাওহান বাবার দিকে তাকিয়ে মায়ের দিকে তাকালো। মারওয়ান ছেলের হাত মুখ ধুইয়ে দিয়ে গামছা দিয়ে মুখ মুছিয়ে দিয়ে বিছানায় বসিয়ে বাথরুমে চলে গেল। নিশাত এই ফাঁকে ছেলেকে কোলের মধ্যে ঢুকে অজস্র চুমু খেলো। পিঠে হাত বুলিয়ে বলল, ব্যথা পেয়েছেন আব্বা? নাওহান ঠোঁট ফুলিয়ে হেসে বলল। বেতা নাই। নিশাত আবারও ছেলেকে কোলে ঢুকিয়ে আদর করতে লাগলো। মারওয়ান বাথরুম থেকে বেরিয়ে এসে মা ছেলের কাণ্ড দেখতে লাগলো। নাওহান বাবাকে দেখে বলল, একটু মাল কোলে উঠছি, কেন উঠেছিস? এক্ষুনি নাম। একটু তাকিয়ে। মারওয়ান গামছা দিয়ে মুখ মুছতে মুছতে নিশাতের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে বলল, শত্রুর বীজ পেটে নিয়ে গর্ভ নাকি দূষিত হয়ে গেছে। শত্রুর বাচ্চার সঙ্গে কিসের মিত্রতা আবার? বহুরূপী। আমি বিস্ময় নিয়ে চেয়ে আছি। নেত্রযুগল যেন সিন্ধুর ঢেউ। ইন্দ্রনীল নয়ন মেলে ঝাপটালো বলে আমি ডুবে গেলাম এক ঝলক। কাঠিন্য ভরা লচনে দেখি উত্তাল পারাপার। নীল সমুদ্রে খুঁজে বেড়ায় উজ্জ্বল সীতাহার। চাই একটুখানি হৃদ লহরের দ্বিধার। নীলাভ্র খুলবে কি সেই দ্বার? নেওয়া সাবের কণ্ঠ থেমে গেল। উপস্থিত সকলের দৃষ্টি তার উপর নিবদ্ধ। মারুফ জৈন, মুনতাজির জায়েদ, আজরক সাইফার সবাই যার যার কাজে ব্যস্তই ছিল। হঠাৎ নেওয়াজের কণ্ঠে কবিতা শুনে এক লহমায় সকলের কাজে ফুল স্টপ পড়ে গেল। সকলেই সেখানে উপস্থিত থাকলেও জিনান আধাম সেখানে অনুপস্থিত। মুনতাজির নেওয়াজের উদ্দেশ্যেই বলল, গোয়েন্দাগিরি ছেড়ে কবি হয়ে গেলেন নাকি মিস্টার নওয়াজ? নেওয়াজ পেছনে হাত দুটো বেঁধে প্রত্যুত্তর করলো, ভাবছি হয়ে যাব। এত বিখ্যাত কবির ভিড়ে নিজেকে বড্ড বেমানান লাগছে। কথা শেষ হতে না হতেই আগমন ঘটল জিনান আজহামের। হাতে মোটা মোটা দুটো ফাইল, উপরে বড় বড় করে লিখিত আর্জেন্ট। বুঝে যাচ্ছে আজকে ডবল খাটনি চাপে। জিনানকে দেখে নেওয়াজ থেমে গেল। মুনতাজির বলল, কি অবস্থা? এতক্ষণ হেডের রুমে? জরুরি তলব? জিনান এসে নিজের বরাদ্দকৃত চেয়ারে থাপাস করে বসে শার্টের বোতাম খুলে হা করে বাতাস খেতে লাগলো। খানিক বাদে মুখ খুলল, বুঝলেন মিস্টার, জীবনে আমার সুখের কমতি ছিল না। আমি ছিলাম অ্যাডভেঞ্চারের প্রেমী। আমি বিশ্বাস করতাম অ্যাডভেঞ্চার ছাড়া লাইফ মূল্যহীন। তাই ছোট থেকে এই রিস্ক কাজগুলোতে আকর্ষণ অনুভব করতাম। নিজের বিশ্বাসকে পরিপূর্ণতা দিতে হয়ে গেলাম সিক্রেট এজেন্ট। ব্যাস, সেই দিন থেকে জীবনে অসুখের কমতি নাই। বলে ফোঁস করে দম ছাড়লো জিনান। মুনতাজির তাকে সমবেদনা জানালো। মারুফ জৈন কম্পিউটারের স্ক্রিনে চোখ রেখে মাউস নাড়াচ্ছে।
আজকার সাইফার পায়ের উপর পা তুলে বসে চেয়ার এপাশ ওপাশ ঘোরাচ্ছে আর সকলের কথা শ্রবণ করছে। নেওয়াজ এবারে মুখ খুললো। ভাই, রিফ্রেশের জন্য একখানা কবিতা শোনাই। জিনান আগ্রহী হয়ে বলল, অ্যাবসলিউটলি ব্রাদার্স, প্লিজ কন্টিনিউ। নেওয়াজ একটু আগের কবিতাখানা আবারও আবৃত্তি করতে লাগলো। জিনানের সরু চাহনি নেওয়াজের দিকে নিবদ্ধ হলো। নেওয়াজ এক ভিউ উঁচিয়ে তার দিকে চেয়ে বলল, চাই একটুখানি লহরের দিদার, নীলাব্র খুলবে কি সেই দ্বার। মুতাজির সূক্ষ্ম নজরে উভয়কে পর্যবেক্ষণ করে কৌতুক স্বরে বলল, আপনাদের চক্ষু প্রেম হচ্ছে নাকি? আমরা কি দোষ করলাম ভাই? নেওয়াজ চোখ সরিয়ে হালকা হেসে পকেট থেকে আরেকটি কাগজ বের করতে করতে বলল, আপনাদের জন্যও আছে। মুতাজির নড়েচড়ে উৎসুক দৃষ্টি ফেলল। নেওয়াজ ভাঁজকৃত কাগজটি খুলে পড়তে শুরু করলো। মার্ফ জেন এই পর্যায়ে মুখ খুলল। জাস্ট কিউরিয়াস, হঠাৎ এই প্রেমময় কাব্যিক আলোচনার সেপসি কি কারণ আছে কি? নেওয়াজ চেয়ারে বসে রিল্যাক্স মুডে বলল, আসলে হয়েছে কি, খুবই মনোযোগের সহিত ফাইল ঘাটছিলাম। হঠাৎ ফাইলের মধ্যে এত রোম্যান্টিক কবিতা যে পেয়ে খুশি হয়ে গেছিলাম, কিন্তু পরক্ষণেই মনে পড়লো, আরে শালা, আমার চোখ তো নীলময়, আবার সমুদ্রের মতো নয়, তাহলে আমি খুশি হচ্ছি কেন? মার্ফ জেন মুনতাজির ভাবনায় মুশকুল হলো। কি মনে করে মার্ফ জেন সরু চাহনি জিনানের উপর পড়লো, যার চোখ বর্তমানে ফাইলে আবিষ্ট। মুনতাজিরও তার চোখ অনুসরণ করে সেদিকে চাইল। হঠাৎ নিজ আসন ছেড়ে উঠে এসে বলল, আধাম সাহেব, আপনার আখিতে আমার নয়ন মিলাতে চাই, অনুমতি প্লিজ। জিনান লেখা স্থির রেখে ফাইল থেকে মুখ উঠিয়ে চাইল। মুনতাজির তুড়ি বাঁচিয়ে বলল, কি যেন একটা মিলছে মনে হচ্ছে। ইউরেকো, পেয়ে গেছি, নীলি নীলি আখি। আজরাক সাইফার চেয়ার ছেড়ে উঠে নিজের কোট ঝেড়ে মুনতাজিরের পাশ ঘেঁষে হেঁটে যেতে যেতে বলল, হেঁটে বেলাতে এতক্ষণ লাগলো মিস্টার মুনতাজির? ইন্দ্রনীল নয়ন নীলাভ্র, ইন্দ্রনীল নয়ন নীলাভ্র, হিজ ওশান আইস যখন বলেছে তখনই তো বুঝে যাওয়ার কথা। মুনতাজির চোখ তীক্ষ্ণ করে বলল, আমি আসলে ভেবেছিলাম নেওয়াজ সাহেবের তার জন্য কবিতা লিখলো কিনা। কথাটা সূক্ষ্ম খোঁচা ও রসিকতার আজ। নেওয়াজ মাথার পেছনে হাত রেখে পায়ের উপরে পা তুলে বসেছিল। মুনতাজিরের কথাটা শুনে লাফিয়ে ওঠার ভঙ্গিতে বলল, হোয়াট? আমার কবিতা আপনাদের শোনা যাবে কোন দুঃখে? ওয়েট, কি? মানে বিয়ে, আই মিন বউ আর কি। আমার বউয়ের কবিতা এখানে বলবো কোন লজিকে? হোয়াট এ কমন সেন্স। আজরাক ফাইল নিয়ে হেঁটে আসতে আসতে বলল, তার কমন সেন্স রেস্ট নিচ্ছে, ডোন্ট প্যানিক। মুনতাজির পাকা হেসে নেওয়াজের দিকে চাইল, যেন এসবে তার কিচ্ছু যায় আসে না। সে উৎফুল্ল ভঙ্গিতে নিজের জিনানের কাঁধে হাত রেখে শিউ নাচিয়ে বলল, কার? মার্ভ জেন এবারে ঘাড়ে ম্যাসাজ করতে করতে বলল, আপনার জন্য তো নয়, আপনি এত খুশি হচ্ছেন কেন? সিঙ্গেল সম্ভবত, মিঙ্গেল হলে বুঝতো এগুলো জ্বলন্ত অঙ্গার ছাড়া কিছু না। নেওয়াজের ছটপট উত্তর। আজরাক নিজের বরাদ্দকৃত চেয়ারে বসে বলল, শুনুন মিস্টার মুনতাজির, ওটা তার একান্ত কেউ তাকে উদ্দেশ্য করে লিখেছে, তাই তাকে জেরা করা বন্ধ করুন। একান্ত কথা একান্ত থাকাই শ্রেয়, দোকান্ত হলেই সমস্যা। কি দরকার অন্যের পার্সোনাল বিষয় শোনার? মুনতাজির ফিকুজকে পিড়পিড় করে বলল, নিরামিষ। নেওয়াজ বিরস মুখে বলল। আজরাক কথা না বাড়িয়ে কফিতে চুমুক দিয়ে কাজে মনোনিবেশ করলো। বাকিরাও কাজে মনোযোগী হলো। পুরো অফিস কক্ষে নীরবতা নেমে আসলে জিনান চেয়ারে হালান দিয়ে মাথা চেপে ধরল। উমায়ের ভূঁইয়া, ওজান ভূঁইয়া উভয় উর্মি ভূঁইয়া শিওরে পাশে বসে আছেন। ইনাবা মায়ের অসুখ শুনে গত পরশু বাড়ি এসে পুরো বাড়ি মাথায় ফেলেছেন। মানহার বেশ আরাম লাগছে। এতদিন পর মরা বাড়িটায় প্রাণ এসেছে যেন। ইনাবা মামাদের জন্য নাস্তা নিয়ে বাবা মায়ের রুমে ঢুকলো। টেবিলে সেসব সাজিয়ে দাঁড়িয়ে রইল। উমায়ের ভূঁইয়া ভাগ্নিকে দেখে কাছে ডাকলেন। ইনাবা উমায়ের ভূঁইয়া আর উজান ভূঁইয়ার মাঝে ঝট করে বসে পড়ল। উজান চা হাতে নিয়ে বিস্কুট ভিজিয়ে খাচ্ছে। ইনাবা বসাতে
চা ছলকে তার গায়ের উপর পড়ায় চিৎকার করে বললেন, না আমার বাচ্চা। ইনাফা জিভে কামড় বসায় বলল, সরি মামুজান। তোর সরি দিয়ে আমি কি করব? আমার স্বাদের চা। অমন করছো কেন? আরেক কাপ এনে দিচ্ছি। উমায়ের চোখ রাঙিয়ে বললেন, আশ্চর্য, সামান্য চায়ের জন্য এটা কেমন বিহেভ বুঝান? চা না খেলে মরে যাবি? এমন একটা ভাব করছিস মনে হয় জীবনেও চা দেখিসনি। ইডিয়েট কোথাকার। ইনাফা বড় মামাকে থামিয়ে বলল, আরে মামু রুক যাইয়ে। মামুজান মজা করছে আমার সাথে, তুমি চা খাও তো। উমায়ের ভাগ্নির মাথায় হাত বুলিয়ে উর্মি সাথে কথায় আবারও মুশকিল হলেন। ইনাবা ছোট মামার দিকে মাথা এগিয়ে বলল, মামুজান আজকে ঘুরতে নিয়ে যাবে। কোথায় যেতে চাস? ইনাবা ভাবুক হয়ে বলল, ভাবির গ্রামের ওইদিকে যাওয়া যায়, জায়গাটা বেশ সুন্দর। ওকে, এবার নুডলসটা দে। ইনাবা নুডলসের বাটি এগিয়ে দিতে দিতে বলল, তুমি প্রচন্ড ফুডি। উজান খেতে খেতেই জবাব দিলেন, ফুড ছাড়া আমি কিছু না রে। পেটে খাবার না পড়লে আমার ক্যান্সার হয়। ইনাবা চোখ কপালে তুলে বলল, হোয়াট ক্যান্সার? উজান নুডলস এতই মুখে পুড়েছেন যে কথাই বলতে পারছে না, দ্রুত ঘিলে বললেন, তুক্ক, ওটা আলসার হবে। খাওয়ার সময় কথা বলিস না তো, কথা গুলিয়ে ফেলি। তুমিও না। কথা শেষ করে ইনাবা মিট বক্স এগিয়ে দিল, যেটা সে নিজ হাতে বানিয়েছে। উজান নুডলস কপ কপ খেয়ে মিট বক্সের উপর হামলেই পড়লেন। ইমতিয়াজ রুমে ঢুকে উর্মি ভাইদের চোখ মুখ কুচকে ফেলেন দেখে। উজান ভুইয়াকে এভাবে খেতে দেখে কপাল ভাঁজ করে বললেন, আস্তে খাও, খাবার পালিয়ে যাচ্ছে না। কয় বছরের অভুক্ত কে জানে, চেয়ারম্যান বাড়ি শুদ্ধ খেয়ে ফেলবে মনে হচ্ছে। ইমতিয়াজ ভুইয়ার কথা শুনে উমায়ের ভুইয়া উর্মি ভুইয়া উভয় চাইল। উমায়ের নিজের ভাইয়ের দিকে তাকিয়ে চোখ গরম করলেন। ইনাবা বাবাকে দেখে এগিয়ে গেল। ইমতিয়াজ ভুইয়া মেয়েকে আদর করলেন। বড়দের কথার মাঝে না থেকে ইনাবা রুম থেকে বেরিয়ে গেল। ইমতিয়াজ ভুইয়া খেয়াল করলেন উর্মি ভুইয়া তার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়েছেন। আশ্চর্য, সে কি করেছে? সে চোখ সরিয়ে সারা সম্বন্ধের সাথে কথা বলল। তারা কিছুক্ষণ আলাপ করে বেরিয়ে গেল রুম থেকে বের হতে ইমতিয়াজ ভুইয়া হাঁপ ছেড়ে বাঁচলেন। কোন দিকে না তাকিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে এলেন। বের হয়ে দেখলেন উর্মি ভুইয়া চোখ বুজে আছেন, তোয়ালে দিয়ে মুখ মুছে। রুম থেকে বেরোতেই দেখলেন দেয়াল ধরে মানহা দাঁড়িয়ে আছে, পা দিয়ে ফ্লোর খুঁড়ছে। তিনি কপাল মসৃণ করে স্বভাবসুলভ গম্ভীর গলায় বললেন, দাঁড়িয়ে আছো কেন, কিছু বলবে? মানহা মিনমিন করে বলল, ইয়ে মানে আব্বু, নাস্তার ট্রেটা নিতে এসেছি। ইমতিয়াজ ভুইয়ার কেমন যেন লাগলো। আগে সারাক্ষণ উর্মি ভুইয়ার সাথে সাথে থাকতো, আর এখন রুমে ঢুকতে ভয় পাচ্ছে মেয়েটা। উর্মি ভুইয়া কি আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে মেয়েটার মধ্যে। তিনি নিজেই নাস্তার ট্রে এনে মানার হাতে ধরিয়ে দিয়ে বললেন, ইনাবা কোথায়? আব্বু বাড়ির সামনে ছোট মামার সাথে ব্যাডমিন্টন খেলছেন। মেয়েডরা কোথায়? ওনারা কাজ করছেন, তাই আমি এলাম। মানা ধীর কণ্ঠ। ইমতিয়াজ ভুইয়া ফোঁস করে নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা যাও। বলে ইমতিয়াজ ভুইয়া চলে যেতে নিলে মানহা ডাকলো, আব্বু একটু বাবার বাসায় যেতে চাচ্ছিলাম। ইমতিয়াজ ভুইয়া ফিরকুজকে বললেন, কবে? আজই ইনাবাবুর সাথে, আবার চলে আসবো। ইহাব যাবে না। মানহা মাথা নিচু করে বলল, ওনাকে জানাইনি এখনো। জানাও, ও গেলে যাও, সমস্যা নেই। বলে রুমে চলে গেলেন তিনি। মানহা মুখ গোমরা করে ট্রে রেখে নিজের রুমে চলে গেল। ওনাকে বলল যদি যেতে না দেয়। গতরাতে ফোনে কার সাথে যেন রাগারাগি করেছে, আবার খুব সকালে গম্ভীর মুখে বাইরে বেরিয়ে গেছে, তাই কিছু বলতে ভয় পাচ্ছে। তার সাথে যদি রাগারাগি করে, ফোন হাতে নিয়ে কয়েকবার ডায়াল করতে গিয়েও ফিরে আসছে। শেষে সাহস নিয়ে বদজিন লেখা নাম্বারটাতে ফোন দিয়ে কানে ধরল। রিং হচ্ছে তবে ধরছে না। মানহা ট্রাই করলো বেশ কয়েকবার, শেষে জিদে কান্নাই পেয়ে গেল। লাস্ট আরেকবার ডায়াল করতে রিসিভ হলো। মানহা রিসিভ হতেই সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনছেন? শুনছি, বলো। কি করছেন? কুস্তাকুস্তি করি। এটা কেমন উত্তর? যেমন প্রশ্ন তেমন উত্তর। উফ, আপনি সোজা কথা তো পেঁচান কেন?
কি করছি তা জানার জন্য নিশ্চয়ই ফোন দাওনি। কি বলবে সোজা সাপটা বলো। ইহাবের রুড়ো কঞ্চ। মানহা একটু দম নিয়ে বলল, আপনি কোথায়? এই তো কাজের সামনে, কুস্তাকুস্তি শেষে কবুল বলবো। কি? আপনি কি আমার সাথে মশকরা করছেন? তোমার কি মনে হচ্ছে? মশকরাই তো মনে হচ্ছে। তোমার কথাও আমার মস্করা মনে হচ্ছে। আমি মশকরার কি করলাম? করনি? না। ও আচ্ছা, ফোন দিয়ে জিজ্ঞেস করছো কি করছেন, আপনি কোথায়। এগুলো মস্করা নয়তো কি আশকারা। তুমি জানো না এই টাইমে আমি কোথায় থাকি, কি করি। মানহা নিজের প্রতি নিজেরই মারাত্মক রাগ হলো। সে তো এমনি জাস্ট কথা আগাতে কথাগুলো বলেছিল, এত খেপে যাবে তা তো বুঝেনি। লোকটার মাথা যে গরম সেটা কথাতেই বোঝা যাচ্ছে। মানহা বোধহয় আরও রাগিয়ে দিল। এখন যদি বাবার বাড়ি যাওয়ার কথা বলে তাহলে কি করবে ভাবলে গায়ে কাঁটা দিয়ে উঠছে। সে আর কথা না বাড়িয়ে বলল, আচ্ছা, ভুল হয়েছে আমার, আপনি কাজ করুন। বলেই ফোন কেটে বন্ধ করে রাখলো। কান্না পাচ্ছে তার, তবে কাঁদলো না, শক্ত হয়ে সব কাজ করলো। ইনাবা তাকে অনেকবার যেতে সাধলেও সে না করে দিল। শেষে না পেরে ইনাবা তার মামাদের সাথে একাই ঘুরতে চলে গেল। মানহার রুমে আটকে পড়ে রইল। রাত 10টা নাগাদ ইহাব আসলো। নিজের রুমের সামনে এসে দরজা বন্ধ দেখে কয়েকবার ধাক্কালো। একটু পর দরজা খোলার আওয়াজ এলো। ইহাব রুমে ঢুকে দেখলো ঘর অন্ধকার। সে কপাল কুঁচকে লাইট জ্বালালো। বিছানায় তাকে দেখলো মানহা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। ইহাব কপাল কুঁচকে বলল, অসুস্থ নাকি? কোনো উত্তর এলো না। ইহাব সেদিকে আর না ঘেটে তড়িঘড়ি হাত ঘড়ি ঘামার তো শার্ট খুলে এসির পাওয়ার বাড়িয়ে দিল। ডিভানে কিছুক্ষণ বসে ঠান্ডা হলো। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। মানহাকে আগের নাই দেখে কপালে ভাঁজ পড়লো। ইহাব মুখ মুছে মানহার পাশে বসলো। কাঁথা সরাতে গেলে মানহা শক্ত করে ধরে রাখলো। ইহাব জোর খাটিয়ে তা সরিয়ে দেখলো মানহার চোখ মুখ ফুলে আছে। সে অবাক হয়ে বলল, কি হয়েছে তোমার? চোখ মুখে এই অবস্থা কেন? খাওয়া দাওয়া করনি? আমার চিন্তা না করলেও চলবে, সরুন। আশ্চর্য, কাঁদছো কেন? মেরেছে কে? আমি তো মারিনি। তাহলে সুখে কাঁদি, আমি তো মানুষ না, রোবট, তাই খালি ভ্যাটকাবো। ইহাব মানহার পাশে শুয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এতক্ষণ পরে স্বামী এসেছে, ভ্যাটকাবে না তো কি লটকাবে? মানহা ফোপাতে ফোপাতে বলল, বেটাজাত, কাজের সময় নাই। বাইরে থাকলে রাজার বেটা সাজে, ঘরে আসলে রোমান্স খোঁজে। কথা বলো না, ফিল করতে দাও, ডোন্ট ডিস্টার্ব। মানহা নিজের কথার গুরুত্ব না পেয়ে নুড়ি ছুঁড়ে বলল, কালকে ভাইয়ার কাছে চলে যাব। ইহাব তা শুনে মানহাকে চেপে ধরে গুনগুন করে গাইল, তুমি আমার রোমান্স, আমি তোমার পাপ্পি, শালা ব্রোকে কাটটি। মানহা ধস্তাধস্তি করে কোনো রকম বলল, ভাইয়া জানলে মারবে আপনাকে লাথি। নিষাদের সাথে মারওয়ানের মাঝে অদৃশ্য যুদ্ধ চলছে। কেউ কারোর সাথে কথা বলছে না, উভয় নির্লিপ্ত। ছেলেকে মাধ্যম হিসেবে ব্যবহার করে কথাবার্তা বলছে। নিষাদ রান্নাঘরে রাতের রান্নার আয়োজন করেছে। আজকে করবে রুই মাছ ভুনা আর পাতলা ডাল। হঠাৎ কি মনে করে মারওয়ানের নাম্বারে ডায়াল করে ছেলের কানে ধরিয়ে দিয়ে বলল, বাবাকে শুধু বলবে আজকে মাছ আর ডাল রান্না হচ্ছে। বাকিটা মারওয়ান আজাদ বুঝে নেবে। রোজ রোজ গোস্ত ভাত খেতে চায় যেন কোনো দেশের নবাব। নাওহান কানে ফোন নিয়ে বসে আছে। মারওয়ান ধরলে নাওহান বলল, বাবা, আজকে মাছ ডাল রান্না হচ্ছে। ওপাশ থেকে মারওয়ানের চোখ মুখ কুচকে গেল। বলল, আচ্ছা বাবা, টককে তাড়িও। আনবো না। না। রাগ পান্ডা। আচ্ছা, রাখি। ওপাশ থেকে টুট টুট শব্দ এলেও নাওহান কান থেকে ফোন নামালো না। বাবা বাবা করতে থাকলো। নিশাদ ছেলের কান থেকে ফোন নিয়ে রেখে রান্নায় মন দিল। একটু পর নাওহানকে বাটিতে গুঁড়ো দুধ দিয়ে গেল। বাচ্চাটা দুধ পেয়ে দু হাতে নিয়ে খাচ্ছে। পুরো জামাটা ভরিয়ে ফেলেছে। খাওয়া শেষ হতেই মায়ের কাছে গিয়ে বলল, মা, খেয়েছি। নিশাদ ঘুরে নাওহানের এই দশা দেখে মাথায় হাত দিল। এসব কি করছো? নাওহান ফোকলা হেসে বলল, একটু দুধ খেয়েছি। নিশাদ ছেলের হাত মুখ সব ধুয়ে দিতে দিতে বলল, দুধ এভাবে খায় সব ভরিয়ে ফেলেছো? বুকের কাছে জামার উপরের গুঁড়ো দুধ ঝেড়ে পরিষ্কার করে দিল। তারপর ছেলেকে কোলে নিয়ে রান্না করতে লাগলো। রান্না শেষে অজু করে এশারের নামাজে দাঁড়ালো। নাওয়ানও মায়ের পাশে নিজের ছোট্ট টুপি পরে দাঁড়িয়ে গেল। নামাজ শেষে দুই মা ছেলে কোরআন তালাওয়াত করেছে। নিশাদ আর
তার কোলে বসে চুপটি করে বসে তা শুনেছে নাওহান। প্রার্থনা শেষে স্কুলের পরীক্ষা খাতা দেখতে বসে গেল নিশাত। দরজায় কড়া নাড়ার শব্দে উঠে গিয়ে দরজা খুলে দিল। মারওয়ান রুমে ঢুকে বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজ দেখেই বলল, ঘরে এসেও শান্তি নেই। নিজের মর্জি মতো বাসা বানিয়ে রেখেছে, মাছ রান্না করে খাতা ছড়িয়ে ছিটিয়ে বিছানা ভরে রাখে, এক বিন্দু শান্তি নেই কোথাও। নিশাত কথা না বাড়িয়ে খাতাপত্র গুছিয়ে পাশের রুমে চলে গেল। ওই লোকের সাথে কথা বলা বাদ দিয়েছে সে। অযাচিত কথা বলার কোনো মানেই হয় না। মারওয়ান নিশাতকে চুপচাপ চলে যেতে দেখে ছুঁচ বাকি বলল, অ্যাটিটিউড। নাওয়ান তা দেখে বলল, এই কবুতরে ছাও খেয়েছিস? নাওয়ান গোলগাল শরীরটা নিয়ে দৌড়ে এসে মারনের পা জাপটে ধরে বলল, কাইনি মারন ছেলেকে কোলে নিয়ে বলল, ভালো করেছিস। আমার সাথে বিরিয়ানি খাবি? নাওয়ান মাথা নাড়াতে নাড়াতে বলল, মুজা মুজা খাবো। হ্যাঁ, পকেটে হাত দে। নাওয়ান বাবার বুক পকেটে হাত ঢুকে চকলেট বের করে আনলো। রাত 2টা। নিশাতের ব্যাক পেন উঠেছে, একটু চোখ বুজেছিল। হঠাৎ ব্যথায় শিরদাঁড়া ঠনঠন করে সে খাতা কেটে কিছুক্ষণ আগেই শুয়েছিল সে। আচমকা ঘুম ভেঙে যাবে বুঝতে পারেনি। পাশের রুমে ছেলে আর ছেলের বাপ ঘুমাচ্ছে। বেশি রাত জাগলে এই রুমে সে একা ঘুমায়, আজকেও ব্যতিক্রম হয়নি। ধীরে ধীরে কোমরে হাত রেখে আলমারি ধরে দাঁড়ালো। চারপাশ অন্ধকার। লোকটা সব বাতি নিভিয়ে দিয়েছে, জানে সে বাতি না জ্বালিয়ে ঘুমাতে পারে না, শরীরে কাটা দেয়, তাই ইচ্ছে করেই করেছে। অন্ধকারে লাইটের সুইচ খুঁজে পাচ্ছে না, ব্যথায় দাঁড়াতে পারছে না, গলা শুকিয়ে এসেছে, পানি পিপাসা লেগেছে। কোনো রকম দেয়াল ধরে ধরে রান্নাঘরে গেল। রান্নাঘরে বাতি জ্বালিয়ে পানি পান করলো। ছোট্ট পাতিলে গরম পানি বসিয়ে দিল। রান্নাঘরের সিঙ্ক ধরে দাঁড়িয়ে রইল। মারওয়ান বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছিল। প্রতি রাতেই টানে। সিগারেট খাওয়ার নেশায় পরিণত হয়েছে। না খেলে অস্বস্তি হয়, আরাম লাগে না, কিছুতেই ছাড়তে পারে না। হঠাৎ ভেতর থেকে টুংটাং শব্দ শুনে সিগারেটে লম্বা টান মেরে সেটা বাইরে ফেলে রুমে আসলো। রান্নাঘর থেকে আলো আসায় সেদিকে এগিয়ে গেল। রুম থেকে উকি মেরে দেখলো নিশাত কোমরে হাত দিয়ে চোখ বন্ধ করে দেয়াল ধরে দাঁড়িয়ে আছে। চুল খোলা, চুলায় সম্ভবত কিছু দিয়ে, কিন্তু তা কি বোঝা যাচ্ছে না। নিশাত দাঁড়িয়ে থাকায় ভালোভাবে দেখতে পারছে না, যাবে কি যাবে না এই দোনমোনায় পা বাড়ালো। নিশাতের পেছন থেকে উকি মেরে দেখলো চুলোয় পানি, গরম পানি ফুটছে। মারওয়ান দৃষ্টি সুকুঞ্চিত করে ভাবলো, এত রাতে গরম পানি দিয়ে কী করবে, চা খাবে নাকি? নিশাত পেছনে কারো অস্তিত্ব টের পেয়ে ঘাড় ঘুরিয়ে চাইল, কাউকে দেখলো না। মনের ভুলবশ সম্ভবত কাঁপা কাঁপা হাতে গরম পানি নামালো। অস্বাভাবিক কাঁপছে হাত দুটো। র্যাক থেকে হট ওয়াটার ব্যাগ নামিয়ে কাঁপা কাঁপা হাতে গরম পানি ভরতে নিলে অর্ধেকটুকু পড়েই গেল। নিশাত ব্যথায় অসহায় হয়ে কান্নাই করে দিল। কাঁপতে কাঁপতে ব্যালেন্স রাখতে না পেরে ফ্লোরে পড়ে যেতে নিলেই শরীরটা শক্তপোক্ত কিছুর সাথেই ব্যথা পেল। সে কান্নারত মুখটা উঠিয়ে সেদিকে চাইল। মারনের কঠিন মুখ নজর এলো। মারন তখন মুখ ধুতে গিয়েছিল। নিশাত নিজের দৃষ্টি সরিয়ে আবারও ব্যাগে পানি ভরতে নিলে মারওয়ান খ্যাচ করে তা টেনে নিল। সে নিজের ভারসাম্য সিঙ্কে দিয়ে 2 হাত মাজায় রেখে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। মারওয়ান গরম পানি ভরতে ভরতে বলল, এখনো তেজ কমে না। পানি ভরা শেষে নিশাতের দিকে চাইল, যে বর্তমানে চোখ বন্ধ করে পেছনে যতটুকু হাত যায় ততটুকু দিয়ে টিপছে। চোখের কোণায় পানি শুকিয়ে আছে, বোঝা যাচ্ছে অতিরিক্ত ব্যথায় কাহিল হয়ে গেছে বেচারি। মারওয়ান নিশাতের ব্যাক সাইডে ওয়াটার ব্যাগ ধরে রাখলো। নিশাত ঘুরে নিতে চাইলে মারওয়ান শক্ত করে ধরে রাখলো তাকে, তাই নড়তে পারল না সে। খানিকক্ষণ পর ব্যথা কিছুটা কমে এলে নিশাত বলল, আর লাগবে না, কমেছে ব্যথা। মারওয়ান এক হাতে নিশাতকে উঠিয়ে নিজেদের ঘরে নিয়ে বিছানায় বসালো। নিশাত কিছুটা জোরেই বলল, আমি ঘুমোবো, টানা হেঁচা পছন্দ না। মারওয়ান নিশাতের কথা গ্রাহ্য না করে তাকে জোর করে শুয়ে দিয়ে ওয়াটার ব্যাগ চেপে ধরে রাখলো। শুতে গিয়ে নিশাত ব্যথা পেয়ে হালকা শব্দ করে উঠলো। মারওয়ান বলে উঠল, কল কবজা সব নড়ে গেছে, তবু বিয়ের সম্বন্ধ আসে, রুচি কি? নিশাত প্রত্যুত্তর করলো না। ওই দিনের সম্বন্ধ আসার পর মারওয়ান হ্যান কথা নাই যেই খোটা মারেনি। নিশাত প্রথম প্রথম চিল্লালেও এখন আর রাগ করে না, কথায় কথা বাড়ে। এই লোককে বোঝানোর সাধ্য তার নেই। মারওয়ান কোমরে মালিশ করে দিতে দিতেই বলল, বাচ্চার মা চরমরণ হবে মা মা, অথচ সাইজের জন্য দেখা যায় বাচ্চা বাচ্চা। মন চাচ্ছে ধ্বজভঙ্গ কোমর আরও ভেঙে দিতে, লাঠি নিয়ে চলাচল করবে, তাহলে আর বেদতে মহিলার সম্বন্ধ আসবে না।
তেজও তাকাবে না। নিশাতে সারা শব্দ নেই। মারওয়ান কিছুক্ষণ একা একাই বকবক করে উকি দিয়ে দেখলো নিশাতের চোখ বন্ধ। মারওয়ান নিঃশ্বাস ফেলে শুয়ে পড়লো, বিড়বিড় করে বলল, উচিত কথা বললে কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। এতক্ষণ কাকে কি বললাম? ঝগড়া করতে বলো, ফল দিয়ে উঠবে। শালার পেটে চাঁদ। নিশাতের ঠোঁট প্রসারিত হলো। ঘুমায়নি সে। শক্ত হাতের মালিশে আরামে চোখ বুজেছিল। মারওয়ানের হাত সরে যাওয়ায় ভালো লাগছিল না। নিশাতের মাথায় চট করে বুদ্ধি এলো। চোখ বুজে হঠাৎ কোমর ধরে ব্যথায় গুঙিয়ে উঠল। ভাবখানা এমন যেন গভীর ঘুমে আচ্ছন্ন সে। মারওয়ান তার দিকে এক পলক চেয়ে শুয়ে থেকে কোমরে হাত দিয়ে মালিশ করতে লাগলো। নিশাত আবারও আরামে চোখ বুঝলো, ছুট পাকিয়ে মনে মনে পড়ল, নারীর ছলনার কাছে পুরুষ তুমি শিশু।